রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে একবার হলেও দারুণ হেলদি আর টেস্টি এই নতুন ধরনের রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। খেতে যেমন দারুণ টেস্টি হয়, বানাতেও কিন্তু কোনো রকম ঝামেলা নেই, একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক আটি পালং শাক থেকে অর্ধেকটা পালং শাক নিয়েছি। আর এই পালং শাকগুলো কিন্তু একদম টাটকা। তো প্রথমে পালং শাকগুলোকে আমি একটু ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে দেখুন পালং শাকের যে শেকড়ের দিকটা থাকে সেটা কিন্তু একটু বাদ দিয়ে দিচ্ছি। তো এই শেকড়ের সাইডটাতে প্রচুর অনেক সময় মাটি থাকে, তো সেই জন্য কিন্তু এটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পরে এখানে এই যে গোটা পালং শাকটাকে আমি একটাই মানে মাঝ বরাবর শুধুমাত্র একটাই ভাগ করব। পালং শাকগুলোকে কিন্তু আজকে কুচানোর বা কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু মাঝ বরাবর একটা ভাগ করলেই কিন্তু হবে। তো ঠিক এইভাবেই একটা টুকরো আমি করে নিচ্ছি। এর থেকে ছোট বেশি করে কাটার কোনো প্রয়োজন নেই। এবার আমি সরাসরি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের গ্লাসের 1 গ্লাস জল প্রথমে আমি ব্যবহার করব। এরপরে পালং শাকগুলোকে আমি দিয়ে দিলাম, আর পালং শাকগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, তার জন্য আরেকটি জলের প্রয়োজন। তো আরেকটি জল কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। তো টোটাল পালং শাকটাকে এবার আমি সেদ্ধ করে নেব। আর পালং শাক সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি 3 থেকে 4 মিনিট জাস্ট একটু ভাপিয়ে নেব, তার থেকে বেশি কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই। তো আমি ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট পরে ফিরে আসছি। তো পালং শাকটাকে আমি 3-4 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি, আর তাতেই দেখুন পালং শাকটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে জল থেকে এভাবে তুলে নিতে হবে, নিয়ে জল ঝরিয়ে একটা বড় মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। মিক্সিং জারের মধ্যে দেওয়ার পরে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা, প্রথমে মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা সময় রেখে দিয়ে ঠান্ডা করে নেব। পালং শাকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা আর পালং শাক একসাথে কিন্তু আমি মিহি করে একদম বেটে নেব বা পেস্ট করে নেব। আমি এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করছি। যারা মিক্সিং জার ব্যবহার করবেন না তারা কিন্তু এখানে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আর এর মধ্যে একটু সামান্য আমি জল দিয়ে দিচ্ছি, যাতে মিহিভাবে একদম পুরো পেস্টটা রেডি হয়। তো একটু জল দিয়ে দিলে জিনিসটা খুব ভালোভাবে কিন্তু বাটা হবে, একটুও দানা দানা থাকবে না। তো এটাকে নিয়ে আমি সরাসরি 2 থেকে 3 বার মতো মিক্সিং জারটাকে ঘুরিয়ে নিয়েছি। নেওয়ার পরে এরকম একটা মিহি পেস্ট কিন্তু তৈরি হয়েছে। তো এই ব্যবহারের সুবিধার্থে আমি মিক্সিং জার থেকে এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। তো জারের গায়ে বেশ কিছুটা লেগে আছে, তো সেটুকুও কিন্তু আমি নিয়ে নেব। তো তার জন্য একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে যে জলটা বের হচ্ছে, সেই জলটার মধ্যেও কিন্তু পালং শাকটা বাটাটা রয়েছে। তো সেটুকু কিন্তু ফেলবো না, সেটুকু আমি কিন্তু এটার মধ্যে নিয়ে নেব। তো টোটাল পালং শাকটা বাটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এবার এই জিনিসটাকে সাইডে সরিয়ে নিয়ে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন আমি দুটো আলু নিয়েছি, আর আলু দুটো কিন্তু সেদ্ধ আলু। তো আলু দুটোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আলু দুটোকে একটু ধুয়ে নিতে হবে। তো এখানে 4 টুকরো আলু রয়েছে, তো এই 4 টুকরো আলুর মধ্যে কিন্তু পুরোটা আমার লাগবে না, আমি 3 টুকরো আলু ব্যবহার করব, আর 1 টুকরো আলু কিন্তু আমি অন্য কাজে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, এই আলুটাকে এভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করতে পারেন। কোনো রকম দানা দানা বা শক্ত ভাব কিন্তু থাকলে হবে না, একদম পুরো মিহিভাবে কিন্তু এই আলুটাকে ম্যাশ করতে হবে। এবার আলুর মধ্যে আমি কিছু জিনিস মেশাচ্ছি। তো প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা খুব সুন্দরভাবে একদম ঝিরি করে কুচাতে হবে, খুব বেশি বড় করে কিন্তু কুচানো যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে খুব বেশি ধনিয়া পাতা ব্যবহার করব না, ধনিয়া পাতাটা ফ্রেশ একদম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালের জন্য কাঁচা লঙ্কাটাকে আমি কুচিয়ে নিয়েছি। প্রয়োজন মতো আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। তার সাথে নুন এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে আমি আরও 2টো গুঁড়ো মশলা ব্যবহার করব। একটা হচ্ছে জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো একটু কম মাত্রায় ব্যবহার করতে হবে, খুব বেশি গুঁড়ো মশলা কিন্তু দেওয়া যাবে না। জিরে আর ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দেখুন চিলি ফ্লেক্স দিচ্ছি 1/4 টেবিল স্পুন পরিমাণ। এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর কিছু মিক্স করব না। একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এই জিনিসটাকে মিশিয়ে নেব। একদম মিহি করে সমস্ত উপকরণগুলোর সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। আলুটাকে সমস্ত উপকরণের সাথে একদম খুব সুন্দরভাবে কিন্তু মেশাতে হবে, কোনোটাই যেন কোনোভাবে ছাড়া থাকে না। সব কিছুকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেওয়ার পরে জিনিসটাকে আমি তৈরি করে রেখে দিলাম। এবার মেইন
যে জিনিসটা আমার লাগছে সেটা হচ্ছে এখানে আটা নিচ্ছি। বন্ধুরা এই আটা আমি কিন্তু একটা বড় মিক্সিং বোলের মধ্যে নেব, তার জন্য একটা বোল নিয়েছি। আর এখানে আজকে আমি আটার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন। আটাটা অনেক বেশি হেলদি হয়, তার জন্য কিন্তু আমি এখানে আটার ব্যবহারই করব। এবার আটা নিয়েছি প্রয়োজন মতো, আপনারা নিজেদের প্রয়োজন মতো আটা এখানে নিয়ে নেবেন। আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, নুনটা দেওয়ার পরে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি যে পালং শাক আর ধনিয়া পাতা একসাথে বেটে রেখেছি সেটাকে কিন্তু দিয়ে দিলাম। আর প্রথমে এটা দেব, এরপরে কিন্তু আমরা প্রয়োজন মতো জলের ব্যবহার করতে পারবো, কারণ যেহেতু পালং শাকের মধ্যে জল রয়েছে তার জন্য কিন্তু আগে পালং শাক দিতে হবে, তারপরে গিয়ে কিন্তু জলের ব্যবহার করতে হবে প্রয়োজন মতো। তো এখানে প্রথমে পালং শাকটাকে দেওয়ার পরে আমি একটুখানি মিক্সড করে নিচ্ছি। তো প্রথমে চামচ দিয়ে করছিলাম, তো আমি কিন্তু পরে চামচ সরিয়ে আমার মনে হলো যে হাত দিয়ে জিনিসটা বেটার হবে, তো তার জন্য কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি একটুখানি চিনির ব্যবহার করছি, যেটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দেবেন, তাহলে রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেল দেওয়ার পরে খুব ভালোভাবে এই জিনিসটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে জল দিয়ে দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। তো জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একদম অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে, যাতে জিনিসটা খুব বেশি নরম না হয়ে যায়, আবার খুব বেশি শক্ত না হয়। একবারে অনেকটা জল দিয়ে দিলে অনেক সময় নরম হয়ে যেতে পারে, এতে করে রেসিপিটা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন স্মুথভাবে জিনিসটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এইটা এভাবে আমি রেখে দিচ্ছি মোটামুটি 15 মিনিটের জন্য রেস্টে। যতটা রেস্টে রাখা যায় ততটাই কিন্তু ভালো হবে, আর রেসিপিটা নরম হবে। তো বন্ধুরা 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। আর দেখুন অনেক বেশি সফট হয়ে গেছে মাখা ডোটা। এই মাখা ডোটাকে নিয়ে এবার আমি প্রয়োজন মতো লেচি কেটে নেব, একটু বড় বড় করে। রুটি বানানোর সময় আমরা যেমন লেচি কাটি সেই আকারেই কিন্তু লেচিগুলোকে কাটতে হবে। তো আমি আমার প্রয়োজন মতো লেচি কেটে নিচ্ছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো লেচি এখানে কেটে নেবেন। লেচি কাটার পরে আমি এভাবে একটা একটা করে লেচি নেব, আর এভাবে একটা বাটির আকার দেব। বাটির আকার দেওয়ার ফলে জিনিসটা কিন্তু একটু জায়গা তৈরি হবে, আর তার মধ্যে পুর ভরে দেব। পুর হিসেবে আমি যে আলুটা বানিয়ে রেখেছিলাম, আলুর যে মশলা আলুটা, সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা এইভাবেই পুরটাকে ভরতে হবে। ভরার পরে মুখটাকে একদম লক করে দিতে হবে, আর তার জন্য এইভাবে একটু ভাঁজ করে করে বা ফোল্ড করে করে মুখটাকে লক করতে হবে। তো ঠিক একই রকমভাবে সমস্ত লেচিগুলোকে আমি এভাবে পুরো ভরে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি বেলার কাজে। তো বেলার জন্য আমি এখানে রুটি বেলার যে চাকতি হয় সেই চাকতিটাই নিয়েছি। চাকতির ওপরে একটু তেল মাখিয়ে দেবো। তেল মাখিয়ে দেওয়ার পরে ওই একটা করে লেচি আমি নেওয়ার পরে খুব সুন্দরভাবে স্মুথভাবে মোটা করে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো মোটাভাবে কিন্তু এই লেচিগুলোকে একদম রুটির আকারেই দিতে হবে। তো জিনিসটা দেখুন ঠিক কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু দারুণ হবে। বেলার সময় অবশ্যই একটু তেলের ব্যবহার করবেন লেচির ওপরে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেলা যাবে। আর এটা কিন্তু আটা দিয়ে বেলতে যাবেন না, এটা অবশ্যই কিন্তু তেল দিয়ে বেলবেন, সাদা তেল দিয়ে। তো একই রকমভাবে সমস্ত যে রুটিগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ননস্টিকের কড়াই ব্যবহার করব ভাজার জন্য। তো তার মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি তেল ব্রাশ করার প্রয়োজন নেই, অল্প একটু তেল ব্রাশ করে দিয়ে এর উপরে একটা করে রুটি আমি দিয়ে দেব। একটা দেওয়ার পরে এপিট ওপিট করে ভেজে নিলে কিন্তু সমস্ত জিনিসগুলো রেডি হয়ে যাবে। তো এপিট ওপিট করে ভাজতে হবে, আর ভাজার সময় কিন্তু আমরা একটু তেল ব্রাশ করে দেবো, এতে করে কিন্তু জিনিসটা খেতেও যেমন ভালো হবে, আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো, এতে করে ফুলবে। আর এভাবে একটু খুন্তির সাহায্যে এভাবে চেপে চেপে দিতে হবে, এতে করে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে ফুলে উঠবে, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে।
তো বন্ধুরা একই রকমভাবে সমস্ত আমি যে পরোটাগুলো বা যে নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে সবকটা কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। খুবই চটজলদি একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু এই যে পালং পরাঠা এটা কিন্তু আপনারা চাইলে সস দিয়ে পরিবেশন করতে পারেন অথবা আলুর তরকারির সাথে পরিবেশন করতে পারেন। আমি কিন্তু সস দিয়ে পরিবেশন করেছিলাম। আলুর তরকারি বানানোর সময় থাকলে অবশ্যই সেটা আপনারা পাতলা আলুর তরকারি বানিয়ে পরিবেশন করতে পারেন। গরম গরম খেতে দারুণ লাগবে আর বাড়ির ছোটো থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আশা করি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য ইন্দ্রাণীস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।